নমস্কার, আমাদের আজকের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা দারুণ বিষয় নিয়ে কথা বলবো যা কিনা অনেক ইনভেস্টরের পোর্টফোলিওর গ্রোথ ইঞ্জিন হিসেবে কাজ করে। আর সেটা হলো মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড। তো চলুন এর ভেতরের সম্ভাবনাগুলো একটু খুঁজে বের করা যাক। কখনো কি মনে হয়েছে যে আজকের এই যে ছোট ছোট কোম্পানিগুলো, এগুলো কিভাবে একদিন ইন্ডাস্ট্রির লিডার হয়ে ওঠে? আচ্ছা, এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক, কেমন? কারণ এই যে গ্রোথের জার্নিটা, এখানেই কিন্তু মিড ক্যাপের আসল ম্যাজিকটা লুকিয়ে আছে। এই কোম্পানিগুলোই কিন্তু ফিউচারের বড় ব্লুচিপ হওয়ার দৌড়ে সবার থেকে এগিয়ে। একদম ঠিক। জানেন তো, ইনভেস্টিং ওয়ার্ল্ডে একটা কথা খুব চলে যে আসল সুইট স্পট বা বলতে পারেন সেরা সুযোগটা থাকে ঠিক মাঝখানে, মানে যেগুলো খুব বড়ও না আবার একদম ছোটও না। আর ঠিক এই জায়গাটাতে মিড ক্যাপ কোম্পানিগুলো নিজেদের জন্য একটা দারুণ পজিশন তৈরি করে নিয়েছে। বেশ, তাহলে চলুন এবার একটু গভীরে যাওয়া যাক। সবার আগে তো এটা পরিষ্কার করে বোঝা দরকার যে এই মিড ক্যাপ ফান্ডগুলো আসলে কি, আর এগুলো কাজই বা করে কিভাবে। একদম সহজ ভাষায় যদি বলি, মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড হলো এমন একটা ফান্ড যেটা তার বেশিরভাগ টাকা মাঝারি সাইজের কোম্পানিগুলোর শেয়ারে লাগায়। একবার ভেবে দেখুন তো, আজকের দিনের এত বড় বড় কোম্পানি যেমন ধরুন টাইটেন বা জুবিলেন্ট ফুডওয়ার্কস, এরাও কিন্তু একটা সময়ে মিড ক্যাপই ছিল। আর ঠিক সময়ে এদের ওপর যারা ভরসা রেখেছিলেন তারা কিন্তু অসাধারণ রিটার্ন পেয়েছেন। এখন প্রশ্ন আসতেই পারে, আচ্ছা, এই মাঝারি আকারের কোম্পানি বলতে ঠিক কাদের বোঝায়? দেখুন, আমাদের যে সেবি মানে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, তাদের একটা পরিষ্কার নিয়ম আছে। মার্কেট ক্যাপিটালাইজেশনের দিক থেকে র্যাঙ্কিংয়ে যে কোম্পানিগুলো ১০১ থেকে ২৫০-এর মধ্যে আসে তাদেরকেই বলা হয় মিড ক্যাপ কোম্পানি। আর সেবির আরও একটা খুব জরুরি নিয়ম আছে যেটা জানা দরকার। সেটা হলো প্রত্যেকটা মিড ক্যাপ ফান্ডকে তাদের টোটাল অ্যাসেটের মিনিমাম 65% কিন্তু বাধ্যতামূলকভাবে মিড ক্যাপ স্টকেই ইনভেস্ট করতে হবে। এটা মাস্ট। বাকি যে 35% থাকলো সেটা তারা অন্য কোথাও ইনভেস্ট করতে পারে। তো একবার যদি ঠিক করেই ফেলেন যে মিড ক্যাপে ইনভেস্ট করবেন, তাহলে পরের প্রশ্নটা হলো কিভাবে, মানে কোন রাস্তাটা ধরবেন? কারণ এখানেও কিন্তু বেশ কয়েকটা অপশন আছে। চলুন সেই উপায়গুলো নিয়ে এবার কথা বলা যাক। দেখুন, মেনলি দুটো রাস্তা আছে। একটা হলো অ্যাক্টিভ ফান্ড আর একটা প্যাসিভ। অ্যাক্টিভলি ম্যানেজড ফান্ডে কি হয়, একজন ফান্ড ম্যানেজার থাকেন যিনি মাথা খাটিয়ে সেরা স্টকগুলো বেছে নেন মার্কেটকে বিট করার জন্য। স্বাভাবিকভাবে এর খরচ বা এক্সপেন্স রেশিওটা একটু বেশি হয়। আর অন্যদিকে আছে প্যাসিভ ফান্ড, যেমন মিড ক্যাপ ইন্ডেক্স ফান্ড। এরাও তো মাথা ঘামায় না, জাস্ট একটা নির্দিষ্ট ইন্ডেক্সকে কপি করে চলে, তাই এদের খরচও অনেক কম। এই দুটো ছাড়াও কিন্তু আরও অপশন আছে, যেমন ধরুন মিড ক্যাপ ইটিএফ মানে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। এগুলো একদম শেয়ারের মতো, আপনি যখন খুশি স্টক এক্সচেঞ্জে কেনাবেচা করতে পারবেন। আরেকটা হলো হাইব্রিড ফান্ড, যেখানে মিড ক্যাপের সাথে লার্জ ক্যাপ বা ডেটের মতো অন্য অ্যাসেট মিশিয়ে দেওয়া হয় পোর্টফোলিওতে একটা ব্যালেন্স আনার জন্য। আচ্ছা, এই যে মিড ক্যাপ কোম্পানিগুলো, এদের পারফরমেন্স কেমন হচ্ছে সেটা মাপার জন্য তো একটা মাপকাঠি লাগবে, তাই না? ভারতে এর জন্য যে প্রধান বেঞ্চমার্কটা ব্যবহার করা হয় সেটার নাম হলো নিফটি মিড ক্যাপ ১৫০ ইন্ডেক্স। এটা আসলে দেশের সেরা ১৫০টা মাঝারি সাইজের কোম্পানির পারফরমেন্সকে ট্র্যাক করে। চলুন এবার সবথেকে জরুরি আলোচনাটায় আসা যাক, মানে ঝুঁকি আর পুরস্কারের খেলা। কারণ দেখুন, মিড ক্যাপ ইনভেস্টিংয়ে যেমন হাই রিটার্নের একটা দারুণ সম্ভাবনা আছে, ঠিক তেমনই এর সাথে রিস্কও কিন্তু জড়িয়ে আছে। এটা পুরোটাই একটা ব্যালেন্সিং অ্যাক্ট। এখানে দেখুন, বিষয়টা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। একদিকে যেমন হাই রিটার্ন পাওয়ার সুযোগ, ফিউচারের বড় বড় কোম্পানিগুলোর গ্রোথ জার্নির পার্টনার হওয়ার সুযোগ, ঠিক তার উল্টো দিকেই আছে হাই ভলাটিলিটি, মানে অনেক বেশি ওঠানামা। আর মার্কেট যখন খারাপ হয় তখন এই ফান্ডগুলোর ঘুরে দাঁড়াতেও কিন্তু বেশ কিছুটা সময় লেগে যেতে পারে। চলুন একটু ডেটার দিকে তাকাই, কি বলেন, ইতিহাস কি বলছে দেখা যাক। দেখুন, লং টার্মে মিড ক্যাপ ফান্ডগুলো কিন্তু দারুণ শক্তিশালী রিটার্ন দিয়েছে। আপনি যদি ৫ বছর, ১০ বছর বা এমনকি ২০ বছরের হিসেবও দেখেন, অ্যানুয়াল রিটার্ন কিন্তু প্রায় ১৮ থেকে ২৩% কাছাকাছি ঘোরাফেরা করেছে। এটা কিন্তু সত্যি একটা অসাধারণ ব্যাপার। আর এই বার চার্টে দেখুন, ছবিটা আরও পরিষ্কার হয়ে যাবে। লং টার্মে মানে ধরুন ১০ বছরের গড় রিটার্ন যদি দেখি, তাহলে মিড ক্যাপের যে বারটা সেটা প্রায়ই লার্জ ক্যাপ আর স্মল ক্যাপ দুটোকেই পেছনে ফেলে দিয়েছে।
এটাই তো মিড ক্যাপের গ্রোথ পোটেনশিয়ালের সবচেয়ে বড় প্রমাণ। যেহেতু এই ফান্ডগুলোতে এত ওঠানামা, তাই এখানে ইনভেস্ট করার স্ট্র্যাটেজিটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। মূলত দুটো পপুলার রাস্তা আছে। একটা হলো এসআইপি বা সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, আর অন্যটা হলো একবারে বড় টাকা দেওয়া বা লাম্পসাম। এখন প্রশ্ন হলো, রিস্ক ম্যানেজ করার জন্য কোনটা বেটার? এসআইপির ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। এখানে প্রতি মাসে একটা ফিক্সড অ্যামাউন্ট ইনভেস্ট করা হয়। এর ফলে কি হয়, যখন মার্কেট ডাউন থাকে তখন ওই একই টাকায় আপনি বেশি ইউনিট কেনেন, আর মার্কেট যখন ওপরে তখন কম। একে বলে রুপি কস্ট অ্যাভারেজিং, যেটা আপনার রিস্ক কমাতে দারুণভাবে সাহায্য করে। অন্যদিকে লাম্পসামে একবারে একটা বড় টাকা লাগিয়ে দেওয়া হয়। এতে আপনার পুরো টাকাটা প্রথম দিন থেকেই কম্পাউন্ডিংয়ের সুযোগ পায় ঠিকই, কিন্তু সময়টা যদি ভুল হয় তাহলে বড়সড় লসের রিস্কও থেকে যায়। এই ডেটাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। ইতিহাস বলছে যে এই রকম ভলেটাইল মিড ক্যাপ ফান্ডগুলোতে এসআইপি করে ইনভেস্ট করলে প্রায় লামসামের থেকে বেটার রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন পাওয়া গেছে, বিশেষ করে যদি ৩ বা ৫ বছরের সময়টা দেখেন। কারণটা সহজ, এসআইপি আপনাকে মার্কেটের ওঠানামার ফায়দা তুলতে সাহায্য করে। আচ্ছা, ট্যাক্সের ব্যাপারে একটা খুব জরুরি জিনিস মাথায় রাখতে হবে। লামসামে কি হয়, আপনার পুরো ইনভেস্টমেন্টের জন্য লং টার্ম ক্যাপিটাল গেইনস ট্যাক্সের যে ১২ মাসের ঘড়িটা, সেটা একবারেই চালু হয়ে যায়। কিন্তু এসআইপির ক্ষেত্রে আপনার প্রত্যেকটা মাসের কিস্তি একটা নতুন ইনভেস্টমেন্ট হিসেবে ধরা হয়, আর তাই প্রতিটার জন্য ১২ মাসের কাউন্টডাউন আলাদা আলাদা করে শুরু হয়। তো এত সব আলোচনার পর আমরা এখন প্রায় শেষের দিকে। এখন প্রশ্ন হলো, এই যে মিড ক্যাপ ফান্ড যা নিয়ে এত কথা হলো, এটা আসলে কাদের জন্য উপযুক্ত? এটা কি সব ধরনের ইনভেস্টরের পোর্টফোলিওতে থাকা উচিত? চলুন ফাইনাল উত্তরটা খোঁজা যাক। দেখুন, সব কথার শেষ কথা হলো ধৈর্য। মিড ক্যাপ ফান্ড কিন্তু শর্ট টার্মে লাভ করার জায়গা একদমই নয়। এখান থেকে যদি সত্যিই ভালো ফল পেতে হয় তাহলে অন্তত ৫ থেকে ৭ বছর, আর পারলে ১০ বছরেরও বেশি সময় ধরে টিকে থাকার মতো মানসিকতা রাখতেই হবে। তাহলে যদি এক কথায় বলি, মিড ক্যাপ ফান্ড কাদের জন্য? এটা সেইসব ইনভেস্টরদের জন্য যাদের রিস্ক নেওয়ার ক্ষমতাটা মডারেট বা মাঝারি, আর লক্ষ্যটা হলো লং টার্মে ওয়েলথ ক্রিয়েট করা। যারা মার্কেটের ছোটখাটো ধাক্কায় ভয় পেয়ে যান না, তাদের জন্য এটা কিন্তু একটা দুর্দান্ত অপশন হতে পারে। আজকের পুরো আলোচনার সারমর্মটা বোধহয় এই একটা লাইনেই বলা যায়, যদি ধৈর্য আর লং টার্ম ফোকাস থাকে তাহলে মিড ক্যাপ ফান্ড সত্যি একটা পোর্টফোলিওর জন্য পাওয়ারফুল গ্রোথ ইঞ্জিন হয়ে উঠতে পারে। তো শেষ করার আগে এই প্রশ্নটা ভাবার জন্য রইল, আগামী দিনের লিডারদের গ্রোথ জার্নিতে কি সামিল হতে চান? নিজের ইনভেস্টিং স্ট্র্যাটেজি আর তার মধ্যে মিড ক্যাপের ভূমিকা নিয়ে ভাবার এটা কিন্তু একটা দারুণ সুযোগ। মনে রাখবেন, সঠিক প্ল্যানিং আর ধৈর্য থাকলে আজকের মিড ক্যাপই কিন্তু হয়ে উঠতে পারে ভবিষ্যতের ব্লু চিপ।